আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। একটা প্রশ্ন আমাকে প্রায়ই করা হয়, সে প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমি শুধুমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস এবং এটা দিয়ে আমি পরীক্ষা দিয়েছি, আমার কি চাকরি হবে? অনেকে বলছে ভাইয়া, আমি অনার্স এবং মাস্টার্স পাস, আমার কি চাকরি হবে? অনেকে বলছে ভাইয়া, আমি অনার্স মাস্টার্স পাস করেছি কিন্তু বলেছি ইন্টারমিডিয়েট পাস, সেই ক্ষেত্রে কি আমার লাভ হলো নাকি ক্ষতি হলো? সো মূল প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে আছে অনার্স পাস বাট বলেননি আপনি অনার্স পাস, যেহেতু আপনারা ইন্টারমিডিয়েট পাস দিয়ে অ্যাপ্লাই করেছেন, যে এই জন্য মনে করেছিলেন যে যদি ওভার কোয়ালিফাইড ভেবে আপনাদেরকে বাদ দিয়ে দেয়, এই জন্য অনেকে কিন্তু বলেছিলেন যে আমি অনার্স পাস থাকা সত্ত্বেও, মাস্টার্স পাস থাকা সত্ত্বেও অনেকে বিষয়টা হাইড করেছেন। আবার অনেকে আছেন যে আসলেই শুধুমাত্র আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন, অনার্স পাস হয়নি। এরা আবার চিন্তিত যে ভাইয়া, আমি তো শুধুমাত্র অনার্স পাস, এখানে যারা অনার্স মাস্টার্স আসে তাদেরকে নাকি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এবং যারা হচ্ছে এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, শুধুমাত্র তাদেরকে নাকি ব্যাংক চাচ্ছে তাদেরকে রিক্রুট করবে না বা জবটা তাদেরকে অফার করবে না। এই বিষয়টা আসলে কতটুকু সত্য, এই বিষয়টা সম্পর্কে আপনি একটু বিস্তারিত যদি বলতেন তাহলে আমাদের বেশ উপকৃত হতো। এবং অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত আছে, এবং এটাও আমাকে বলেছেন যে আপনার কি জানা আছে যে শুধুমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করে এই জবটি হয়েছে, এরকম কাউকে কি পেয়েছেন, অথবা আপনি এরকম বিষয়ে কতটুকু জানেন, সেই বিষয়টা আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন আমাদের খুব উপকার হতো। অনেকে সো এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই বলবো, দেখুন আপনার চেয়েছিল কিন্তু ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ তারা এই জবটার জন্য সুইটেবলই মনে করেছে যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস, এই জন্যই তারা এই জবটার যোগ্যতা স্বরূপ আপনার অনার্স এবং মাস্টার্স না চেয়ে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস চেয়েছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরোপুরি যোগ্য একজন মানুষ। সো এই ক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই যে আপনার বয়স কম অথবা অনার্স বা মাস্টার্স করা নেই, এই জন্য হয়তো আপনার চাকরিটা হবে না দিন শেষে, এরকম ভাবার কোনো সুযোগ নাই। এবং আমার সাথে অনেকেরই কথা হয়েছে যারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস, যাদের বয়স অনেক কম এবং প্রথম ধাপেই চাকরিটা হয়েছে। এরকম একজন না, একের অধিক মানুষের সাথে আমার সরাসরি কথা হয়েছে, এবং আমার সাথে কিন্তু অনেকেরই কথা হয় এইসব বিষয়গুলো নিয়ে। সো এটা নিয়ে আপনাদের আশা করি আর কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নয় এবং প্রশ্ন করারও কোনো প্রয়োজন নয় এই বিষয়টা নিয়ে স্পেসিফিকলি। আর একটা কথা হচ্ছে যে অনার্স পাস বা মাস্টার্স পাস যদি থাকে এবং আমি যদি বলি তাহলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাবো কিনা? দেখুন, এক্সট্রা বেনিফিট আপনি তখন পাবেন যখন দুইজনের সাথে আমি কম্পেয়ার করব। মনে করুন মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, এই দুইজন ভাইভাতে ভাইভা দিল, পরবর্তীতে দুইজনই সমান সমান লেভেলে আসলো, অর্থাৎ মিস্টার এক্স এরও 30টা এমসিকিউ হয়েছে, মিস্টার ওয়াইয়েরও এমসিকিউ 30টা হয়েছে, মিস্টার এক্সও আপনার মনে করেন যে রিটেনে 5 বা 6 পেয়েছে, মিস্টার ওয়াইও রিটেনে 5 বা 6 পেয়েছে। অর্থাৎ এক কথায় তাদের মার্কস অনেক সমান, ভাইভা মার্কসও মনে করেন সমান হয়ে গেছে কোনো না কোনোভাবে, অনেকটা কাছাকাছি, দুইজন মনে করেন 75-76 এরকম। সেই ক্ষেত্রে আমি কাকে অগ্রাধিকার দিব? দেখুন, সেই ক্ষেত্রে আমি চাইবো যে আমার যে ব্যাংকে যে মানুষটা আসবে সে একটু ম্যাচিউর হোক, এটা খুবই সিম্পল একটা লজিক। সেই ক্ষেত্রে আমি অবশ্যই যে মানুষটা অনার্স বা মাস্টার্স পাস তাকে আমি ব্যক্তিগতভাবে প্রাধান্য দিব, এবং নর্মালি এটাই হয়ে থাকে। যদি আপনি অনার্স বা মাস্টার্স পাস হন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভালো বেনিফিট পাবেন, কিছুটা হলেও সে তখনই পাবেন যখন আপনার সব ক্রাইটেরিয়া অন্য একটা ক্যান্ডিডেটের সমান হবে। কিন্তু মনে করুন একজন এসএসসি বা ইন্টারমিডিয়েট পাসের ক্যান্ডিডেট আর একজন অনার্স বা মাস্টার্স পাসের ক্যান্ডিডেট, যিনি এইচএসসি পাস করেছেন ওনার মার্কস 80, যিনি অনার্স মাস্টার্স পাস করেছেন ওনার মার্কস 75। আমি কখনোই 80 মার্কস যে পেয়েছে তাকে বাদ দিয়ে আমি 75 যে মার্কস পেয়েছে ওনাকে নিব না, উনি অনার্স মাস্টার্স থাক অথবা নাই থাক। এটা হচ্ছে মূল কথা। আমি একজন সুইটেবল পারসনকে নিব, এবং এইগুলো জাস্টিফাইয়ের মাধ্যমগুলো হচ্ছে প্রিলি, রিটেন এবং ভাইভা। সো আপনি 3টা ধাপে যে ভালো করবে
আমি অবশ্যই যে এগিয়ে থাকবে তাকে সিলেক্ট করব, এবং শুধুমাত্র আপনার অনার্স বা মাস্টার্স নেই বলে আমি কাউকে বাদ দিব না। এটাই আসলে এটা থিওরি, এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই এটাই ভাববে এবং এটাই ভাবে সব ক্ষেত্রেই। কারণ আপনি এগিয়ে থাকবেন, অনার্স এবং মাস্টার্সের বেনিফিটটা তখনই পাবেন যখন আপনি সমান সমান থাকবেন। যদি একজন মানুষের সাথে এক্স এবং ওয়াইয়ের মতো যদি সমান সমান পজিশনে থাকে, তখন আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা এক্সট্রা কোনো ব্যাপারগুলো দেখব। সো আপনারা যারা পরীক্ষা ভালো দিয়েছেন, সেটা ইন্টারমিডিয়েট হোক অথবা অনার্স মাস্টার্স হোক, যদি এক্সামটা ভালো হয়ে থাকে তাহলে দিন শেষে ইনশাল্লাহ আপনারা চাকরিটা পাবেন। আর যেহেতু এটা অনেক বড়, ইনশাল্লাহ আশা করি প্যানেল হবে এবং আপনারা ধাপে ধাপে অনেক বেশি মানুষ ডাক পাবেন। সো ম্যাক্সিমামে ইনশাল্লাহ ভালো একটা জায়গা যাবেন বলে আমি বিশ্বাস করি। এবং তবে থেমে থাকা যাবে না। আপনারা যারা এক্স্যাক্টলি চাকরিটা দরকার, তারা অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করবেন। একটা পড়াশোনা যে মানুষটা করে, সে কখনো একটা চাকরিকে টার্গেট করে পড়াশোনা করে না। মানে শুধুমাত্র একটা চাকরি বা একটা নির্দিষ্ট ব্যাংকের জন্য সে কখনো বসে থাকবে না। একজন ভালো ভার্সেটাইল একজন মানুষের গুণাবলী হচ্ছে যে অ্যাকচুয়ালি মনে করে যে আমার জবটা ভীষণ রকমের প্রয়োজন, সে কিন্তু পড়াশোনা করেই যায়। পড়াশোনা ততদিন পর্যন্ত না থামে যতদিন তার এক্সপেক্টেড জব আপনার না হয়। সো আপনি যখন একটা পরীক্ষা দিয়েছেন খুবই ভালো কথা, বাট একটার জন্যই শুধুমাত্র যদি আপনি অপেক্ষা করে যান, তাহলে এটা মারাত্মক লেভেলের একটা রং ডিসিশন। আপনাকে অবশ্যই সামনের দিকে এগোতে হবে, আপনার লুকিং ফরওয়ার্ড করতেই হবে, এক জায়গায় থেমে থাকা যাবে না। দেখুন, এই জবটা খুব আহামরি বড় জব না, এটা এন্ট্রি লেভেলের মোটামুটি ছোট একটা জব। সো আপনি যদি শুধু একটা জবের জন্য বসে কেন থাকবেন? আপনার প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো আছে, প্রচুর পরিমাণ সার্কুলার হয়। আপনি সার্কুলারগুলো আসেন, যেই যোগ্যতা, সেই যোগ্যতায় যেটা ম্যাচ করে সেইভাবে আপনারা সামনে এগোতে থাকেন। আপনারা কেন বসে থাকবেন একটা জবের জন্য? এমনও তো হতে পারে কোনো একটা কারণে সবকিছু ভালো করার পরও আপনার জবটা হলো না। এই কপাল, এইটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। আমি এটা কিন্তু খুব ভালো করে বিশ্বাস করি। অনেকে খুব ভালো এক্সাম দিয়ে এবং মানে এমন অ্যাপ্রোচ করে ভাইবাতে যে আপনি কি জবটা করবেন, এবং আমাকেও একাধিকবার আমি অনেক ব্যাংকে এই অ্যাপ্রোচটা পেয়েছি প্রথম দিকে, বাট দিন শেষে আমার জবটা হয়নি। এবং আমি যত বেশি এক্সপেকটেশন করবেন, এক্সপেকটেশন লেভেল যদি পূরণ না হয় তো তত বেশি ভেঙে পড়বেন। সো এই এক্সপেকটেশন লেভেলটা খুব বেশি বাড়াবেন না। যদি রিজিকে আপনার থাকে, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, তাহলে আপনার জবটা এমনিতেই হবে। আর যদি রিজিকে না থাকে, এই কপালে যদি না থাকে, তাহলে আপনার জব শত চেষ্টা করলেও হবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা যারা মুসলিম তারা তো বিশ্বাস করি তাকদির বা ভাগ্যে। সো এই ভাগ্যে যদি আপনার থাকে, তাহলে অনেক অ্যাভারেজ পরীক্ষা দিয়েও অনেক জব হয়ে যায়, বিলো অ্যাভারেজ পরীক্ষা দিয়েও জব হয়, কিন্তু অনেক আউটস্ট্যান্ডিং, মানে আপনি মনে করছেন যে আউটস্ট্যান্ডিং পরীক্ষা দিয়েছেন, বাট জবটা হয় না। সো দিন শেষে একটা জবে ফোকাস করেন না, আপনি পড়াশোনাই করতে থাকুন, আপনি পড়াশোনা করতেই থাকবেন। প্রতি শুক্র শনিবার আপনার পরীক্ষা রাখতে হবে। আর পড়াশোনা কোন জায়গায় আছেন এটা কোনো ব্যাপার না। ইন্টারমিডিয়েট আপনার যেহেতু চেয়েছে, সো আপনি ফুললি কোয়ালিফাইড এই জবটার জন্য, কারণ তারা চেয়েছেই আপনার ইন্টারমিডিয়েট পাস একজন মানুষ তো আর 30 বছর বয়স হবে না, 25 বছর বয়স হবে না। সো আপনার বয়স কমই হবে, এবং এটা তো আপনার রিক্রুটমেন্টে করার সময় বলেই দিয়েছে যে এইরকম আমার রিকোয়ারমেন্ট হলে আপনি জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এলিজিবল। সো আপনি যেহেতু জবটার জন্য এলিজিবল, তো এইগুলো এক্সট্রা মানে চিন্তা ভাবনা করেন না, কে কি বললো এগুলো নিয়ে কখনোই চিন্তা করবেন না, লজিক্যালি চিন্তা করেন। আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ, আপনি লজিক্যালি চিন্তা করেন। আপনাকে, আমার একটা কোম্পানি আছে, আমি বলছি যে আপনি ইন্টারমিডিয়েট হলে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যোগ্য অ্যাপ্লাইয়ের জন্য। পরবর্তীতে আপনি ভালো পরীক্ষা দিবেন, তাহলে আমি আপনাকে কেন বাদ দিব? তাইলে তো আমি প্রথমেই বলে দিতাম যে অনার্স বা মাস্টার্স ছাড়া হবে না। যেই জবগুলো দেখুন প্রাইমারি জব, সামনে প্রাইমারি সার্কুলার আসবে, তো এখানে তো বলেই দিয়েছে যে অনার্স পাস লাগবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ তারা আগেই ভেবে নিয়েছে যে আমার লাগবেই একজন আরও বেশি ম্যাচিউর ছেলে। এখানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, তারা যদি ভালো করেন 100% চাকরি হবে। কে কি বললো এগুলা
টাইম নাই। মানুষের কাজই হচ্ছে ডিমোটিভেট করা। আর সবচেয়ে অন্যতম একটা কারণ মানুষ পিছিয়ে যায়, এর অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ মানুষকে মোটিভেট করে না। আমরা আসলে মানুষের ভালো দেখতে পারি না। একজন মানুষ একটু এগাইতে চাইলে না, আমরা 3-4 জন 5 জন 10 জন ধরে পিছনের ট্রেনে ধরার প্রবণতাটা আমাদের দেশে অনেক বেশি। একটু সাহস দিতে গেলে, একটা ভালো কথা বলবে একটা বাজে কমেন্টস করে যাবে। আসলে আমি তো আমার নিঃস্বার্থভাবে আপনাদের জন্য, আমার এখানে কোনো বেনিফিট নাই অ্যাকচুয়ালি। সারাদিন ব্যাংকে কাজ করে এসে আমি চেষ্টা করি যে আপনাদের যদি একটু উপকার হয় সেটা করার জন্য। এর মধ্যে অনেকে কমেন্টস করে, আজে বাজে কমেন্টস করে। আমার কি লাভ? আপনাদের সাথে কি আমি কখনো কোনো টাকা পয়সা চেয়েছি বা এরকম কোনো কিছু? আমার তো আরো নিষেধ করেছি যে কখনোই যেন কারোর সঙ্গে, আমার সাথে না, কারোর সঙ্গেই কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন না। সো এগিয়ে যান, পড়াশোনা করতে থাকুন। ইনশাল্লাহ আপনার যদি যোগ্যতা থাকে, ইনশাল্লাহ উপরওয়ালা আপনাকে হেল্প করবে, অন্য কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না। ইনশাল্লাহ যার যোগ্যতা আছে সে অবশ্যই সামনে যাবে, আজ হোক কাল হোক পরশু হোক। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আজ হোক কাল হোক বেকারত্ব দূর হবেই, আপনার একটা আইডেন্টিটি তৈরি হবেই, ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।